আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। আজকে আমি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। গতকালকে উনি সুশীল সমাজ, সাংবাদিক, এনসিপির নেতাকর্মী এবং জামাতের কিছু নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় বক্তৃতা রাখতে গিয়ে কিছু অশালীন কথা বলেছেন, কিছু অযৌক্তিক কথা বলেছেন এবং যেটা শুনে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং মানুষের গায়ে জ্বালাপোড়া উঠে গেছে। হয়তো আমিও সহ্য করতে পারিনি বিধায় আমি তার ব্যাপারে ভিডিও করতে বাধ্য হলাম। তা সেই ব্যাপারে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ধারণা দেব এবং বিশ্লেষণ করব। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ওনার কথা কয়েকটি গায়ে লাগানোর কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় তাহলে সে নির্বাচন হতে দেবে না, এক। দ্বিতীয়ত, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তৃতীয়ত হচ্ছে, সাংবাদিকদের নিয়ে তিনি প্রশ্ন করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন যে আগে আওয়ামী লীগের হয়ে কাজ করতো, এখন অন্য দলের হয়ে কাজ করে, সেটা আর বলবো না, সেটা বললে চাকরি থাকবে না। তার মানে এই ডায়লগটা তিনি দিয়েছেন যে আওয়ামী লীগ আগে আওয়ামী লীগের হয়ে কাজ করতো, এখন কাদের হয়ে কাজ করতেছে। গেল এক। শহীদদের উনি কবর থেকে উঠাতে বলেছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হয়। এখন আমি বলি, ও আরেকটি কথা বলেছেন যে ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দিয়ে প্রতিটি ইট খুলে নিয়ে আসা হবে যদি তারা আবার ও রকমের কাজ করে। এখন আমি এই সবগুলির বিশ্লেষণ আমি একে একে দিতেছি, তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, নির্বাচন হতে দেব না। এখন বলি, তোমরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করো তাতে বাংলাদেশের মানুষের কি যায় আসে বলো? তোমাদের কোনো নাই জনশক্তি, তোমাদের নিজেদের কোনো পার্সোনাল কোনো ক্রিয়েটিভিটি নাই, তোমাদের কোনো সেরকম ক্যাপাবিলিটি নাই। তোমরা কিসের উপর ভিত্তি করে এই কথা বলো? তোমাদেরকে বাংলাদেশের কে চায়? তোমরা যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করো তাহলে বাংলাদেশে তোমরা লিখে রাখো যে একটা আসনে কোথা থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, পাবা না। হয়তো চরমোনাই পাবে, জামাত পাবে, হেফাজত পাবে, কিন্তু তোমাদেরকে কেউ নির্বাচিত করবে না, এটা লিখে রাখো। দ্বিতীয়ত, যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমি একটু আগে যেটা বলেছি, পিআর পদ্ধতি হলে কি হবে, যদি তারা 2% ভোট পায় তাহলে কি হবে, 3 দুগুণে 6টা আসন তারা নিতে পারবে। এইটা হলো তাদের একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি প্রিভিয়াস সিস্টেমে নির্বাচন হয় তাহলে তারা একটা আসনও কোথা থেকেও পাবে না, এটা কিন্তু 100% নিশ্চিত। এই কারণেই তারা কিন্তু এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য তোড়জোড় চালাচ্ছে এবং এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন বন্ধ করতে চাচ্ছে। কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে এখন যে কথা বলতেছে এই রকমের কথা বলার স্কোপ থাকবে না, আর কথা বললে কিন্তু পথে ঘাটে চড়থাপ্পড় খাবে। সেই কারণে কিন্তু তারা নির্বাচন পিছাতে চাচ্ছে। আর আরেকটি জিনিস হচ্ছে যে নির্বাচন পিছালে তাদের হয়তো ভোট বাড়বে। আমি মনে করি যে না, তাদের ভোট বাড়বে না, বরঞ্চ আরও ভোট কমবে। কারণ তাদের প্রতি মানুষের যে সফট কর্নার ছিল 5ই আগস্টের পরে কয়েক মাস, সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। হয়তো সামনের দিকে আরও বিলীন হয়ে যাবে, হয়তো তাদের অস্তিত্বই থাকবে না। যাই হোক, সেটা তারা দেখবে। এবার আসি, সাংবাদিকদের নিয়ে প্রশ্ন তুলেছেন যে আগে আওয়ামী লীগের হয়ে কাজ করতো, এখন অন্য দলের হয়ে কাজ করে, সেটা বললে চাকরি থাকবে না। আসলে দেখেন, বিএনপি ক্ষমতায় আসে নাই বা কিছুই করে নাই, কিন্তু এখন কোনো কিছু হলে বিএনপির উপর দোষ দিচ্ছে। সাংবাদিকরা তো আমি মনে করতেছি এখন স্বাধীন, সুন্দরভাবে মত প্রকাশ করতেছে, যেটা সত্য সেটা সত্য বলতেছে। তারপরে তো কিছু উল্টাপাল্টা থাকেই, এটা সব সব ক্ষেত্রেই থাকবে। সেটা নিয়েও সে কিন্তু প্রশ্ন করছে সরাসরি, কিন্তু বিএনপির উপরে দায়ভার দিতে চাচ্ছে। গেল এক। আর একটা ব্যাপার, এরপর হচ্ছে শহীদদের কবর থেকে উঠাতে হবে। তাহলে এখন তারা বলছে সংস্কার করতে হবে এবং শহীদদের কবর থেকে উঠাতে হবে যদি নির্বাচন করতে হয়। এখন আমি বলবো যে নির্বাচন 5ই আগস্ট গেল, 1 বছর প্লাস হলো, এতদিনে কেন সংস্কার হয়নি? আরও 6 মাস মিনিমাম, তাহলে 1.5 বছর প্লাস হবে। 1.5 বছর প্লাসে যদি সংস্কার করা না হয়, কয় বছর বসে সংস্কার করবে? আর এখন ইউনূস সরকারের আগে যতটা গ্রহণযোগ্যতা ছিল এখন কি সেরকম আছে? আস্তে আস্তে কমতেছে। এবং বহির্বিশ্ব থেকে আমরা যতটুকু সাপোর্ট যেটা চাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না। কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে কোনো দেশ বাংলাদেশের সাথে বিজনেস বলেন, যে কোনো কোনো মানে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড কিন্তু তারা করতে চাচ্ছে না বা চায় না। তাহলে নির্বাচন যদি আরও পিছিয়ে যায় সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে দারুণ কিন্তু প্রভাব ফেলবে। এবং আওয়ামী লীগ
যত নির্বাচন দেরিতে হবে তত আওয়ামী লীগ কিন্তু সক্রিয় হওয়ার একটা চেষ্টা থাকে, অপচেষ্টা থাকে। তো এটাও কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কিন্তু খারাপ। এবার আসেন, ডিজিএফআইকে নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য বলে দিয়েছেন যে আগে আয়নাগর ছিল, আয়নাগর আমরা ভেঙে ফেলেছি, এখন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে একটা একটা করে ইট খুলে নিয়ে আসবো। এখন ডিজিএফআই এর আসলে ফুল মিনিংসটা মনে হয় ওনাদের জানা নেই। ডিজিএফআই এর ফুল মিনিংসটা আসলে আমাদের সাধারণ জনগণেরও অনেকের জানা নেই, তবে আমি বলে রাখি, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্ট, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্ট, যার বাংলা অর্থ হলো প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। তাহলে এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে বিদেশ থেকে বাংলাদেশের উপরে যত প্রকার খারাপ কাজ আছে, যত প্রকার বিভিন্ন অন্যায়মূলক কাজ আছে, যুদ্ধ বলেন, যে কোনো অন্যায়মূলক কাজ বাংলাদেশে সংগঠিত হলে সেটাকে তারা গোয়েন্দা নজরদারিতে রাখে এবং তাদের কিন্তু একটা বিশেষ প্রশিক্ষণ আছে এবং সেখানে কিন্তু মিলিটারির পার্সনই কিন্তু সব, তাই তাদেরকে নিয়ে আঙুল তোলা কিন্তু বিশাল ব্যাপার। এখন এই যে ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দিবে, আমি মনে করি যে এটা শোনার সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করা যদি না হয় তাহলে কিছুদিন পরে বলবে যে আর্মি ক্যান্টনমেন্ট আমরা দখল করে নেব, ওদেরকে বের করে দেব। তাহলে এইটা যদি হয় তাহলে সাধারণ মানুষেরও কিন্তু পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর যত লোক আছে তাদের কাছ থেকে কিন্তু মন উঠে যাবে এবং তাদের প্রতি শ্রদ্ধা কমে যাবে। এটার জন্য অবশ্যই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাদেরকে দ্রুত এটার জবাবদিহিতা নেন এবং দ্রুত বিচার করেন এবং তাকে মুখে লাগাম দেন। কারণ বিগত দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে যেসব কথা বলেছেন, এখন সরাসরি প্রশাসনকে নিয়ে যে কথা বলতেছেন, এটা কিন্তু তাকে মুখে যদি এখনই লাগাম দেওয়া না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং বাংলাদেশের জন্য এটা কিন্তু খুব খারাপ একটা অবস্থা। ধন্যবাদ সকলকে। আমি সংক্ষিপ্ত রূপে যতটুকু আলোচনা করতে পেরেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যাই হোক, কমেন্ট বক্সে জানাবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথার পরিপ্রেক্ষিতে কি শাস্তি হওয়া উচিত এবং এনসিপির ভবিষ্যৎ কি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।